তারও চেয়ে বড় কথা, একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার কোনো অভিজ্ঞতা এই লোকের নাই। ওই কাজটা কি? ব্যাংকিং সেক্টরগুলির মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনা। এই লোক যে পারবে তার কি প্রমাণ আপনারা পেয়েছেন? বরং উনি তো ব্যাংকের টাকা নিয়ে টাকা দেন না, এই ইতিহাস উনি তৈরি করেছেন নিজের জীবনেই। সেটা কিভাবে সমাধান হবে আমরা কিন্তু কেউ বিষয়গুলো জানি না। সারা দুনিয়ার কাছে কি মেসেজ যাচ্ছে এটাও জানি না। আমি মাঝে মাঝে ইউনূস সরকারের সমালোচনা করতে যে আমি এটাও বলতাম যে ইউনূস সরকারের সবচেয়ে যদি একটা সাফল্য আমি পাই, সেই সাফল্যটা ছিল ব্যাংকিং সেক্টরের সাফল্য। আগের যিনি ছিলেন আহসান ইস মনসুর, ওনার অনেক ব্যক্তিগত অনেক সীমাবদ্ধতা আছে। উনি ব্যাংকগুলিকে মার্জ করতে যে, ইসলামী ব্যাংকগুলিকে মার্জ করতে যে ব্যাংকগুলির মধ্যে একটা অসন্তোষ তৈরি করেছেন, এটাও ঠিক। প্রায় বিশাল সংখ্যক গ্রাহককে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, ওটাও ঠিক। কিন্তু পাশাপাশি এটাও আপনাকে মানতে হবে যে উনি বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারটাকে বন্ধ করতে পেরেছিলেন এবং ব্যাংকিং সেক্টরটাকে উনি একটা নিয়মের মধ্যে আনতে পেরেছিলেন। সেই অবস্থায় এই ভদ্রলোকের কর্মকাণ্ড কতটুকু আলটিমেটলি ওনার এই ধারাবাহিকতাকে রক্ষা করতে পারবে, এটা নিয়ে কিন্তু আমার মনে বিস্তর সন্দেহ আছে। আরেকটা বিষয় আমি বলি, দেখেন এই যে আমরা বলতাম না রেমিটেন্স আসছে বিদেশ থেকে, রেমিটেন্স আসছে বলে কিন্তু আমাদের আপনার রিজার্ভ বেড়েছে। রেমিটেন্সতে কখন আসে? যখন নাকি দেশের ডলারের দাম এবং দেশের মুদ্রানীতি এবং দেশের অর্থনৈতিক অবস্থা একটা স্থিতাবস্থা আসে, মানে অস্থিরতা কম থাকে, তখনই কিন্তু রেমিটেন্সটা লোকে পাঠায়। সেই অস্থিরতাটা কিন্তু আহসান ইস মনসুর সাহেব দূর করতে পেরেছিলেন। এই লোক আসছে, সেটা কিছু পারবে এখন? এটা হতো অনেকে বলে যেটা না হয়ে তো কোনো উপায় ছিল না। কারণ আমাদের দেশের যে সংসদ সদস্য হয়েছে এই দেশে এখন, তাদের 60% সদস্যের কিন্তু মূল পেশা হলো ব্যবসা এবং 62% মন্ত্রীর, মানে মন্ত্রী পরিষদের 62% পেশা হলো ব্যবসা। তাহলে এবং তাছাড়া আরো বলি আপনাকে, এমপিদের যারা সংসদ সদস্য তাদের 50% হলো ঋণগ্রস্ত। তো এরকম একটা সরকারের অর্থনৈতিক সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরেকজন ঋণগ্রস্ত ব্যবসায়ী হবেন, এটাই তো স্বাভাবিক। তখন ওনাদের অবস্থা দেখছেন, দেশের অবস্থা কি হবে?